নমস্কার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা কিউএনএ সেশন, এবং এখানে আজ আমি যে কোয়েশ্চেনগুলো পিক করেছি সেগুলো কিন্তু খুব ইনফরমেটিভ হবে আনসারগুলো, বিকজ এই কোয়েশ্চেনগুলো আমি অনেক দিন ধরে আর কি রিপিটেডলি পাচ্ছি। প্লাস কিছু মজাদার কোয়েশ্চেনও আছে যেগুলোর আনসার করলে তোমাদের খুব, আমার মনে হয় যে মানে তোমরা মজা পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হলো ডায়েট কি। এটা আমি জানি না কতজন কোয়েশ্চেন করেছে, মানে ইট ওয়াজ মোস্টলি আস্কড কোয়েশ্চেন। তো ডায়েট কি আমি যদি বলি, ট্রুলি আমি কোনো রকম ডায়েট প্ল্যান আমার নেই বা ডায়েট চার্টও নেই। আমি সব কিছু খাই, বাট আমি যেভাবে খাই বা যে রুটিনে খাই সেটা খুব ইউজফুল রুটিন। তোমরা যদি নিজেরাও ফলো করো তাহলে অনেকটাই ইমপ্রুভমেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে। ফার্স্ট, তোমরা যা খুশি তাই খেতে পারো, ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে। মানে ইটস লাইক তুমি যদি ফাস্ট ফুডও খাও তাহলে মেক শিওর কি সেটা মান্থলি একবার হচ্ছে, নট কি রিপিটেডলি আমি এভরিডে ফাস্ট ফুড খাচ্ছি, পিৎজা খাচ্ছি, কেএফসি খাচ্ছি বা চাউমিন খাচ্ছি, এরমটা না। মানে তুমি যদি হোম কুকড ফুড খাও তাহলে সেটার যে শরীরে আমাদের যে ইম্প্যাক্টটা ফেলে সেটা কিন্তু বাইরের খাবারে সেই ইম্প্যাক্টটা ফেলে না। তো আমার মোস্টলি যেটা হয়, আমি মানে যেহেতু নিজে রান্না করি তো আমি বাইরে থাকি, তো আমার মানে যা কিছু খাই, ইভেন ফাস্ট ফুডও যদি হয় সেটাও আমার নিজেরই বানানো, নট কি বাইরে গিয়ে আর কি খাচ্ছি। মানে আমি বাড়ির খাবার খাই এবং সেটা নিজেরই তৈরি করা। এবং যদি বাইরের কোনো খাবার, ফার্স্ট সেম যদি আমার চাউমিন খেতে ইচ্ছে করছে বা ইভেন পিৎজা খেতে ইচ্ছে করছে বা রোল খেতে ইচ্ছে করছে, সেটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে খাই। মানে বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েড করি। মানে কম খাওয়া হয়, খাই না এমনটা নয়, ঘুরতে গেলে অবভিয়াসলি তখন কোনো অপশান থাকে না, তখন খাওয়া হয়। বা ফ্যামিলির সাথে কখনো ইচ্ছে হলো, আমি হয়তো সেটা 3 মাসে একবার বা 5 মাসে একবার এরকম আর কি যাওয়া হয়, নট রেগুলারলি, খুব কম। আর আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি এবং যেটা আমার হেলথের উপর যে ইম্প্যাক্টটা ফেলেছে সেটা খুবই আর কি পজিটিভ আমি বলবো, এবং সেটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমি জানি না এই কথাটা তোমরা শুনেছো কি না। মানে আমরা যে খাবারটা খাচ্ছি গতকাল থেকে আজকের খাবারের পরে, মানে রাতের একটা যে গ্যাপ থাকে সেটা 16 ঘন্টা যদি থাকে তাহলে কিন্তু মানে সেটা আমাদের বডির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এই জিনিসটা আমি ফলো করি। মানে ধরো আজকে আমার ইউজুয়ালি কী হয়, আমি কিন্তু সন্ধে 7টার পরে আর কিছু খাই না। মানে যদি এটা আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে, যে কখনো কখনো, যেমন এখন আমি শ্বশুরবাড়িতে আছি, এখন একটু এদিক ওদিক হচ্ছে যে কারণে আমার হেলথেও সেটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, নট পজিটিভ। এখানে আমার খেতে খেতে 9:30 বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার রাত্রেবেলায় ঘুমোতে অসুবিধে হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তো এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমি যখন মানে যে শিডিউলে, আমার শিডিউল রেগুলার যে শিডিউলটা থাকে আমার, সেই শিডিউলে যখন আমি চলি তখন কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না। মানে আমি অফিস থেকে ফিরি 6:30, 6:30 ফিরে আমার 7টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো 7টা 7:30টার পরে ম্যাক্সিমাম, সেটা 7:30, 7:30টার পরে কিন্তু আমি আর রাতে কিছু খাই না। এবং তার পরের দিন ঠিক মানে ধরো 16 ঘন্টা হবে, তারপরেই কিন্তু আমি নেক্সট মিলটা খাবো। তো এই জিনিসটা যদি তোমরা মোটামুটি মেনটেন করতে পারো, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা, তাহলে কিন্তু দেখবে যে আমাদের শরীরে যে মেদ জমে, ঠিক আছে, সেটা জমে না। দ্বিতীয়ত যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগছে, তারা কিন্তু এই সমস্যাগুলো থেকে মানে বিরত থাকবেন যদি আপনারা মানে এই রুটিনটা ফলো করেন, মানে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা। মানে রাত্রে আমি আর্লি খাবো এবং নেক্সট মর্নিং যখন খাবো সেটার ডিউরেশনটা যেন আমার 14 থেকে 16 ঘন্টা, মানে কনসিডারেশন রেখে আমি 14 ঘন্টা বললাম, অ্যাকচুয়ালি 16 ঘন্টা। তো 16 ঘন্টার মতো যদি থাকে তাহলে কিন্তু মানে দ্যাট ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। তো এইটা আমি ফলো করি, মানে আমার ডায়েট বলতে এটাই। আমি একদম হোম কুকড ফুড খাই। আর সন্ধেবেলায়
আমি আর কি তাড়াতাড়ি খেয়ে নিই, সেটা সন্ধ্যে 7টা, ম্যাক্সিমাম 7:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট, অ্যান্ড আফটার দ্যাট আমি আর কিছু খাই না। আর আরেকটা ডায়েটে আমার আরেকটা যেটা আমি মানে লাস্ট 3-4 মাস ধরে আর কি ফলো করছি, সেটা আমার বডিতে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে। সেটা হলো যে ঘুম থেকে উঠে আমি আমলা পাওয়া যাচ্ছে এই সিজনটা, আমি জানি না পরে পাওয়া যাবে কিনা। তো যেহেতু আমলা পাওয়া যাচ্ছিল, তো সেহেতু আমলা মানে 8-10টা আমলা, এতটা মতো আদা এবং কাঁচা হলুদ এতটা মতো, সেটাকে পুরো আর কি ছোট ছোট পিস পিস করে নিয়ে সেটা পুরো মিক্সিতে ব্লেন্ডিং করে নিয়ে সেটার যে রসটা ছিল সেটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আমি কিউব কিউব করে রেখেছি, এবং প্রত্যেক দিন সকালে 2-3টে বরফের কিউব গরম জলের মধ্যে দিয়ে সেটা আমি সকালে খেয়ে নিই। তো এটা কি করে আমার মানে যা কিছু ভেতরে রয়েছে, মানে ওটা পুরো আমার মনে হয় আমার ভেতরে যা রয়েছে, মানে রেসিডুয়াল সব কিছু, সেটা কিন্তু মানে ক্লিন করে দেয়, মানে আমার গাটটাকে খুব ভালো রাখে। তো এটা তোমরা ফলো করতে পারো। এটা কিন্তু মানে আমার পার্সোনালি নিজের যে গুড হ্যাবিটসগুলো আমি অ্যাডাপ্ট করেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এটা আমি ইন ফিউচারেও করার চেষ্টা করব, এবং এখন তো করছি। এটা করার পর আমার একটু পেটের সমস্যা আছে, যে কারণে পেটের সমস্যা আছে, একটু লিভারের সমস্যা আছে, তো সে কারণে এইটা আমি যবে থেকে আর কি করছি তবে থেকে আমার পেটের সমস্যার থেকে আমি ভালো আছি। এবং এটা ছাড়াও আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে জল খাওয়া। মানে প্রত্যেকটা, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু জল খেতে হবে। মানে তোমরা যদি জল না খাও প্রপারলি, মানে প্রত্যেক 20 কেজি বডি ওয়েটে 1 লিটার করে জল খেতে হবে। তো তোমার যদি বডি ওয়েট 50 কেজি হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 2.5 লিটার জল খেতে হবে। 2.5 লিটারের উপরে খেতে পারো, কিন্তু যখনই তুমি 2.5 লিটারের নিচে খাবে তখনই কিন্তু তোমার স্কিনের উপর সেটা কিন্তু শো করবে, তোমার বডির উপর একটা নেগেটিভ আর কি ইম্প্যাক্ট ফেলবে। তোমার দেখবে কনস্টিপেশনের সমস্যা হবে বা ইউরিনের সমস্যা হবে, তো এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে মানে জলটা খুব ইম্পর্ট্যান্ট, জল এবং হোম কুকড ফুড সেটা খাবে। আর হলো প্রত্যেক দিন ডায়েটে ফ্রুটস রাখা, যে কোনো একটা ফ্রুটস যদি রাখতে পারো তাহলে সেটা খুবই ভালো। সেটা আমি করি। আমার যদি রুটিনটা আমি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ঘুম থেকে উঠে সকালবেলায় সকালেই ভাত খেয়ে নিই। ভাত খেয়ে, যেহেতু আমাকে অফিসে যেতে হয়, তো সকালেই ভাতটা খেয়ে আমি অফিসে চলে যাই, এবং দুপুরবেলায় আমি আর ভাত খাই না। দুপুরের টাইমটাতে আমি কিছু হালকাই খাই, মোস্টলি সেটা ফ্রুটসই হয়। ফ্রুটটা খেয়ে নিলাম, এবং সন্ধেবেলায় যখন বাড়িতে ফিরি 6:30টায় এসে আবার ডিনারটা করে নিই। তো এইটা হলো অ্যাকচুয়ালি আমার রুটিন। এর মধ্যে আরেকটা যেটা আমি আর কি মেনটেন করি সেটা হলো যে আমি একদম সুগারটা অ্যাভয়েড করি, কারণ আমি যবে থেকে জানতে পেরেছি যে সুগার আমাদের বডির ক্ষেত্রে কতটা ক্ষতিকারক, তারপর থেকে সুগারটা খুবই অ্যাভয়েড করি। ইনস্টেড অফ সুগার ইউ ক্যান টেক জ্যাগরি পাউডার, বা জ্যাগরি নিতে পারো, বা হানি মানে অপশনাল হিসেবে ইউজ করতে পারো। তো এটি ইউজ করা যেতে পারে, বাট সুগারটা রিডিউস করার চেষ্টা করো। যত তাড়াতাড়ি তুমি নিজের সুগার ইনটেকটা কমাবে আস্তে আস্তে, তত কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তোমার বডির উপর সেটার পড়বে। তো এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট। এরপরের যে কোয়েশ্চেন, তো বেসিক্যালি ডায়েট আমার কিছু নেই, আমি যেটা বললাম সেটাই। ফিটনেস কিভাবে ধরে রেখেছো? ফিটনেস কিভাবে ধরে রেখেছি বললে এই সেম কথাটাই আসে। আমি এইভাবে চলি, এবং তার সাথে সাথে আমি ইয়োগা করি। কারণ ইয়োগা করলে, মানে ইয়োগাটা আসলে আমি ঠেলাই পড়েই করি, কারণ আমার প্রচণ্ড বডি এক হয়, বা আমার খুব ব্যথা করে গা হাত পায়ে এবং হাঁটুতে। আমি জানি না কেন, এটা অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকেই একটু ক্যালসিয়ামের অভাবের কারণে আমার এই সমস্যাটা হয়। তো সেই কারণে আমাকে একটু রেগুলার ইয়োগার মধ্যে থাকতে হয়। আমি ইয়োগাটাই প্রেফার করি, কারণ খুব হেভি এক্সারসাইজ আমার বডিতে একটুখানি মানে হাঁপিয়ে যাই আমি। তো ইয়োগাটা মানে আমাকে অনেকটা কাম রাখে। তো ইয়োগাটা করি আমি। গ্ল্যামার কিভাবে, আমি জানি না এটাকে যদি তোমরা গ্ল্যামার বলে থাকো, তো গ্ল্যামারের রাজই হবে এটা যে আমি খুব আর কি মেনটেনডভাবে থাকি। সেটা তুমি স্কিন কেয়ার রুটিন বলো বা আমার ডায়েট বলো, সেটার খুব বেশি হেরফের আমি করি না।
এবং অবভিয়াসলি জল খাওয়াটা আমি যেটা বললাম, আর বাইরের খাবার, মানে বাইরের খাবার একদম অ্যাভয়েড করি, মানে খুবই অ্যাভয়েড করি। খুব অকেশনাল যদি কোনো পারপাস না থাকে, বা মানে অকেশনালি হয়তো আমি বাইরের খাবার খাই, আদারওয়াইজ বাইরের খাবার খাই না। এবং তোমরা যদি বাইরের খাবার খাওয়া বন্ধ করো, তাহলে তোমরা নিজেদের উপর কিন্তু সেই রেজাল্টটা দেখতে পাবে যে এটা কতটা এফেক্টিভ। তো ইয়েস, মাই হবিস, আমার হবিস কি এবং ডু আই লাইক রিডিং? ইয়েস, মানে এখন আমার খুব বেশি বই পড়া হয় না, বাট বই পড়া একটা সময় ছিল আমার নেশার মতো। এবং সেই নেশাটা, মানে আমি যদি, আমার খুব বাজে একটা অভ্যেস আছে, যদি আমি কিছু স্টার্ট করি সেটা ফিনিশ না করা পর্যন্ত সেটা আমার শান্তি নেই। সেটা বই হোক না কেন, বইটা আমি যদি ধরো পড়া শুরু করলাম, একটা টাইম পরে যে বন্ধ করে দেবো তা নয়, আমাকে যতক্ষণ না শেষ করব ততক্ষণ আমাকে ওটা কন্টিনিউয়াসলি করতে থাকতে হবে, মানে সেটা রাতের পর রাত জেগে। তো এই যে একটা অভ্যেস, এই অভ্যেসটা মাঝখানে আমার মানে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন এটা খুব এফেক্ট ফেলছিল। তো তখন আমি গল্পের বই পড়া বা অ্যাডিশনাল অন্য কোনো বই পড়াটা বন্ধ রেখেছিলাম। তারপর থেকে এখন সেরমভাবে পড়া হয়ে ওঠে না। বাট যদি কোনো ইউজফুল বই পাই আমি, বা কোনো বইয়ের যদি রিভিউ ভালো থাকে, তাহলে অবভিয়াসলি সেই বইটা আমি পড়ে দেখি। বিয়ে কত এজে হয়েছে? এটা আমার মনে হয় তোমরা সবাই জানো, তারপরেও কেন কোয়েশ্চেন এসছে আমি জানি না। 30+, আমি বিয়ে করেছি 30+-এ। বাবার কি হয়েছে? বাবার রিলেটেড কিছু বলি না কেন? তো বাবা, অ্যাকচুয়ালি আমি বাব বাবাকে হারিয়েছি 1 বছরের মতো হলো। এবং বাবার বলতে পারো একরকম অ্যাক্সিডেন্টাল ডেথই হয়েছে। আর আমার বাবা আমার খুব ক্লোজ ছিল, অ্যান্ড আই এম ভেরি সরি। মানে আমি বাবাকে নিয়ে খুব সেন্সিটিভ, এবং বাবার কথা উঠলেই এই যে চোখে জল চলে আসে, যে কারণে বাবাকে নিয়ে আমি কিছু বলি না। বাবার বাবা এমনি পেশেন্ট ছিলেন, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন, হার্টের পেশেন্ট ছিলেন। হার্টের একটা অপারেশন হয়েছিল, বাট হি ওয়াজ ফাইন। আমি যখন তমলুকে ছিলাম তখন একদিন আমার কাছে খবর এলো যে আমার বাবার মানে একটু হাঁটতে সমস্যা হচ্ছিল, মাঝে স্ট্রোক করেছিল দুবার। তো তারপরে একটু বাবার হাঁটা চলার সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ছাদে গেছিলো আস্তে আস্তে সিঁড়ি ধরে ধরে, সিঁড়ি থেকে নামার সময় বাবা সিঁড়ি থেকে পড়ে গেছিলো, তারপরে এখানে হ্যামরেজ হয়েছিল। তো নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। আমি ওখান থেকে রাতে ট্রেন ধরে আমার আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো। দেন ততক্ষণে বাবাকে নার্সিংহোমে অলরেডি ভর্তি করা হয়েছিল। তারপরে ওখানে বাবার উপরে কোনো সার্জারি করা যাচ্ছিল না এই কারণে, কারণ বাবার হাই বিপি ছিল, ডায়াবেটিকের পেশেন্ট ছিলেন, এবং তার সাথে একটা হার্টের পেশেন্ট থাকার জন্য যাতে রক্তের ফ্লো হয়, মানে রক্তটা থিন থাকে, সেই কারণে বাবার একটা ওষুধ চলতো ইকোস্প্রিন বলে। তো সেই ওষুধটা চলার জন্য বাবার উপরে অপারেশন করা যাচ্ছিল না, কারণ অপারেশন করতে গেলে ব্লাডের ফ্লোটাকে বন্ধ করা যাবে না। তো যাই হোক, মানে ডেথের সাথে ফাইট করতে করতে 7 দিন পরে বাবাকে হারিয়েছিলাম আমি। এবং এটা বছরখানেক হয়ে গেছে, বছরখানেকের বেশি হয়ে গেছে। তো বাবাকে নিয়ে আমি একটু বেশি সেন্সিটিভ, কারণ বাবার সাথে আমার কানেকশনটা খুব বেশি ডিপ ছিল। এবং আমি বাবাকে নিয়ে সত্যি বেশি কথা বলি না, কারণ আই এম ভেরি সরি, কারণ সেই এমটিনেসটা আমি এখনো বলতে পারিনি, সে কারণে। এনিওয়ে, কিন্তু আমার বাবার সাথে অনেক আমার হ্যাপি মেমোরিজ আছে। অ্যান্ড
আমার বাবা আমার কাছ থেকে যা যা চেয়েছিল, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার আছে যে আমি প্রত্যেকটা জিনিস ফুলফিল করতে পেরেছিলাম। যা যা চেয়েছিলেন, আমি যবে থেকে ফেলোশিপ পাওয়া শুরু করেছিলাম, ফেলোশিপ পাওয়া চাকরি করার পর থেকে বাবা যা যা চেয়েছিল, মানে আমি একদম হয় না নোট ডাউন করে রেখেছিলাম, এবং সেগুলো প্রত্যেকটাই আমি ফুলফিল করেছি। তো এদিক থেকে আমার একটা মানসিক শান্তি আছে যে আমার বাবাকে আমি যে কিছু দিতে পারিনি এই রিগ্রেটটা আমার নেই, এই গিল্টটা আমার নেই। বাবা যা যা চেয়েছিল, যেমনভাবে করতে চেয়েছিল, মাই ফাদার ওয়াজ ভেরি হ্যাপি। এবং আমরা আমার বাবাকে, আমরা পুরো ফ্যামিলি আমার বাবাকে খুব ভালো রেখেছিলাম। তো যাই হোক, এই একটা মানে মানসিক শান্তি বলো আমার রয়েছে। তো সেই কারণে যাই হোক, যেহেতু বাবাকে নিয়ে আমি খুব সেন্সিটিভ এবং খুব ইমোশনাল হয়ে যায় বাবার কথা উঠলে, তাই আমি বাবাকে নিয়ে কোনো কথা বলি না। ইভেন আমার ঘরেও একটা ফটো রয়েছে, বড় ফটো রয়েছে, যেটা পৃথা আমার কলিগ, সে আমার মানে বোনের মতো, ও আমাকে গিফট করেছিল, বাবাকে হারানোর পর আমাকে দিয়েছিল মেমোরি হিসেবে রাখার জন্য। বাট এখনও আমি ওই ছবিটার দিকে তাকাই না, কারণ যখনই আমি তাকাই আমি মানে আমার কান্না আটকে রাখতে পারি না। তো সেই কারণে আমি দেখি না। হয়তো উইথ টাইম হিল হয়ে যাবে, বাট এখনও আর কি সেই বুকের ভেতর সেই এমটিনেসটা আছে। তো সেই কারণে আমি বাবা নিয়ে বেশি কথা বলি না। ভেরি সরি। নেক্সট কোয়েশ্চেন ছিল ট্যান কিভাবে পড়ে না, কিভাবে মেনটেন করি বডি। ট্যান পড়ে না, একদমই ভুল কথা। ট্যান পড়ে, ট্যান ট্যান পড়ে, কিন্তু যদি তোমরা সানস্ক্রিন বা SPF বডি লোশন ইউজ করো তাহলে ট্যান পড়বে না। যদি সানস্ক্রিন ইউজ না করে বাইরে বেরো তাহলে অবশ্যই ট্যান পড়বে। আর আমার ক্ষেত্রে আমার ফিল্ড ইন্সপেকশন করি বা যেখানেই যাই না কেন, আমার 50 SPF-এর আর কি বডি লোশন আছে এবং সানস্ক্রিন রয়েছে যেগুলো আমি ইউজ করি। সেই কারণে আমার মনে হয় অত ট্যান পড়ে না। আমি কোনো ফেসিয়াল এসব কিছু করি না। তো এটা মানে আমি রেগুলার বাইরে বেরোলে সানস্ক্রিনটা ইউজ করি, অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট। এর বাইরে আমার কিছু করা হয় না। তো তোমরাও যদি সানস্ক্রিন ইউজ করো বা ছাতা ইউজ করো গরমে, বা বেসিক যে প্রিকশনসগুলো নেওয়ার দরকার সেগুলো যদি নাও, তাহলে তোমাদেরও ট্যান পড়বে না। এক্সারসাইজ রুটিন, এক্সারসাইজ মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠে করি, 40 মিনিটসের মতো করি, এবং দ্যাট ইজ ইয়োগা। ফার্স্ট কোলাবোরেশন কীভাবে পেয়েছিলে? ফার্স্ট কোলাবোরেশন অনেক দিন আগে, মানে আমি তো 2019 সালে শুরু করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশন। তো 20 সালে প্রবাবলি ফার্স্ট কোলাবোরেশন পেয়েছিলাম। সেটা একটা ব্র্যান্ডই অ্যাপ্রোচ করেছিল কেটিন কসমেটিক্স থেকে, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওরা ওদের প্রোডাক্ট পাঠাবে, সেটাকে আমার রিভিউ করতে হবে, এবং সেটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম, খুব হ্যাপিলি একটা রিভিউ বানিয়েছিলাম। তো এইভাবেই আর কি, যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে তখন অটোমেটিক্যালি দেখবে বিভিন্ন ব্র্যান্ডস রিচ আউট করা শুরু করে। তো আমার ফার্স্ট কোলাবোরেশন ওরমই ছিল, মানে ইট ওয়াজ নট পেড, ইট ওয়াজ বার্টার, এবং সেখানে আর কি ওরা প্রোডাক্টস পাঠিয়েছিল, আমি সেটা ইউজ করে রিভিউ দিয়েছিলাম। তো এইভাবেই আমার ফার্স্ট কোলাবোরেশনটা পেয়েছিলাম। তারপরে তোমার কাছে কি বিগিনিং থেকে আইফোন? না না না, আমার কাছে বিগিনিং থেকে আইফোন নয়। আমার কাছে প্রথমে ছিল একটা মাইক্রোম্যাক্সের ফোন, আর তারপরে ছিল পোকো M2 Pro। তারপরে পোকোতেই আমার কন্টেন্ট ক্রিয়েশনটা বলতে পারো পোকো M2 Proতেই আর কি শুরু করা। তারপরে আমি যখন পিএইচডি করছি, পিএইচডি করার পরেও না, দাঁড়া আমি বলছি, আমি বোধহয় আইফোন কিনেছিলাম 2022 সালে, 2021 বা 22 সালে, ঠিক আছে। ফার্স্ট আইফোন কিনেছিলাম না 2021-এ সম্ভবত। যাই হোক, তখন কিনেছিলাম আইফোন 12 কিনেছিলাম, এবং সেটাও সম্পূর্ণ বলতে পারো আমার আর্ন করা টাকা থেকেই কিনেছিলাম, যেটা আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে আর্ন করেছিলাম।
তোমরা জানো কি না আমি জানি না, জোশ বলে একটা অনলাইন আর কি রয়েছে, ভিডিও আপলোড করার প্ল্যাটফর্ম রয়েছে। তো তখন জোশের সাথে আমি কাজ করতাম, এবং জোশের সাথে কাজ করার জন্য বা একটা মান্থলি এতগুলো ভিডিওস আপলোড করলে একটা রেমুনারেশন দেয়, এরম একটা টার্মসে ওদের সাথে কাজ হয়েছিল, এবং সেটা থেকে আমি যে পেমেন্টটা পেয়েছিলাম সেই পেমেন্টটা দিয়ে আমি ফার্স্ট আমার আইফোন কিনেছিলাম। তো উইকে কতদিন শ্যাম্পু করি? উইকে আমি 2বার শ্যাম্পু করি, প্রত্যেক 3 দিন বা 4 দিন অন্তর অন্তর একবার করে শ্যাম্পু করা হয়। বডি কেয়ার আমি বললামই, বডি কেয়ার বডি ওয়াশ ইউজ করা এবং বডি লোশন বেরোনোর আগে ইউজ করা। আমি ওয়েট লুজ কী করে করেছি? ওয়েট লুজ সে অর্থে যদি বলো, মানে ওয়েট লুজ আমি কিছু করিনি, আমার ওয়েট গেইন করেছি। মানে আমি আগে ছিলাম 38, তারপরে 40, 42, 45 ছিল আমার ড্রিম ওয়েট, যে আমি 45 কবে হব। দেন আমি যখন বিসিকেভিতে পড়ছিলাম, গ্র্যাজুয়েশনে তো আমার বডি ওয়েট কমই ছিল, মাস্টার্সেও কম ছিল, পিএইচডিতে, মাস্টার্স থেকে পিএইচডিতে যখন উঠলাম তখন একটু বাড়িতে খাওয়া দাওয়া করে ওয়েট গেইন করেছিলাম। তখন ফার্স্ট আমার মানে 50 আমি টাচ করেছিলাম, এবং 50 টাচ করার পরে মানে যদি বলো যে তখন আমাকে বেশি গোলুমোলু লাগতো, এখন কেন গোলুমোলু লাগে না, এখন পাতলা লাগে, অ্যাকচুয়ালি তা নয়। তখন আমার বডি ওয়েট ওরকম 50 সামথিং ছিল, এখনও বডি ওয়েট 49, 50, বাট এখন মানে ফেসটা অনেক চিজেলড বলতে পারো। সেটার কারণও আমি বলছি, মেবি উইথ এজ, এটা আমি জানি না, হয়তো উইথ এজের সাথে হতে পারে, বাট আরেকটাও রিজন হতে পারে, সেটা আমি বলছি। সেটা হলো যে ফেশিয়াল এক্সারসাইজ, মানে যেহেতু আমার ফেসটা খুব রাউন্ডিশ ছিল এবং সেটা আমার পার্সোনালি খুব পছন্দ হতো না, তো সেক্ষেত্রে আমি কিছু ফেশিয়াল এক্সারসাইজ করা শুরু করি, এবং সেগুলো আমি অনলাইনেই দেখেছিলাম, ইউটিউব বা একজনকে আমি ইনস্টাগ্রামে ফলো করতাম, উনি ফেশিয়াল এক্সারসাইজ কিছু দেখিয়েছিলেন, এবং সেটা আমি করতাম। আমার কাছে একটা গুয়াশা স্টোন আছে, সেই গুয়াশা স্টোন নিয়ে মানে ধরে এরমভাবে টানা হয় না, সেগুলো আর কি ইউজ করতাম। তো সেই কারণে হয়তো এখন একটু ফেসটা মোটামুটি চিজেলড আছে, একদম পুরো রাউন্ড নেই। তো বডি ওয়েট মোটামুটি একই আছে, 49 থেকে 50-র মধ্যেই ঘোরাফেরা করে আমার। বাট যদি বলো যে বডিটা এখন দেখতে অনেক বেশি লাগে কেন, পাতলা মতো লাগে কেন, তো দ্যাট ইজ বিকজ আই থিঙ্ক এক্সারসাইজ এবং ফেশিয়াল এক্সারসাইজ, তো এই কারণে হতে পারে। ফেশিয়াল করো কি না আমি একজন জিজ্ঞেস করেছি, আমি ফেশিয়াল আই হ্যাভ নেভার এভার ডান ফেশিয়াল ইন মাই লাইফ টিল নাও। তারপরে একজন লিখেছে, তুমি রেটিনল ইউজ করো? না, রেটিনলটা আমি আগে ইউজ করতাম, রেটিনল আমি টানা বোধহয় 2-2.5 বছর ইউজ করেছি। মিনিমালিস্টের একটা রেটিনল সিরাম আছে, সেটা ইউজ করেছি, কিন্তু বর্তমানে এখন মানে এই ভেরি রিসেন্টলি 1-2 মাস হলো, এখন আমি বর্তমানে যেটা ইউজ করছি সেটা হলো সেটাফিলের নাইট ক্রিম যেটা আছে সেটা ইউজ করছি। এটা আমি মানে এখনও বেশি দিন হয়নি, আগে আমি ইউজ করিনি, তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো, ঠিক আছে? আর ইউটিউব ক্যারিয়ার স্টার্ট কিভাবে? আচ্ছা, আরেকজন একটা মজাদার কোয়েশ্চেন করেছে, সেটা হলো উইকে কবার তেল লাগায়? তেল আমি এখন একদম ইউজ করি না, মানে একদম না, মানে একদমই না, ইউজ একদমই করা হয় না। এটা আমি আমার পার্সোনাল চয়েস, এটা তেল ইউজ না করাটা। এটা তোমরা করতে পারো অবভিয়াসলি, তেল ইউজ করার পর মানে ওভারনাইট রেখে শ্যাম্পু করা বা 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করা, এটা করতে পারো, বাট আমি ইউজ করি না তেলটা। কিভাবে চুল বাঁধি ঘুমানোর সময়? চুল মানে যবে থেকে আমার হেয়ার স্মুথনিং করানো হয়েছে, ঘুমানোর সময় চুল বাঁধা হয় না, এখন আমার চুল খোলাই থাকে, বাট মানে ইট ইজ লাইক কি বালিশে শুলাম আর চুলটাকে এইভাবে ফেলে দিয়ে বালিশের ওই সাইডে করে দিয়ে ঘুমানো, তো এইভাবে আর কি ঘুমানো হয়। আর রান্না করে কিভাবে স্কিন ফ্রেশ এবং এনার্জেটিক থাকে? রান্না আমি একবারই করি, সেটা হলো দুপুরে করি, মানে দুপুরে মানে সকালে যখন অফিস যাই তখন করি, বা যদি ছুটিতে থাকি তাহলে দুপুরে করি, নইলে ইউজুয়ালি মানে এমন নয় যে সব বেলা আমি রান্না করি, একবারই করি। আর রাতের রান্নাটা আমার যে হাউস হেল্পার রয়েছে স্বপ্না,
ওই মোস্টলি করে, ওকে আমি বলে দিই যদি কোনো স্পেশাল ডিশ থাকে যেটা আমি নিজে করতে চাই সেটা হয়তো করি, আদারওয়াইজ রান্নাটা ওই করে। আর যেহেতু মানে একার জন্য রান্না করা, অল্প রান্না করা, তো এমন নয় যে আমি অনেকক্ষণ ধরে রান্নাঘরে রয়েছি। আমি জানি এটা, আমি ফিলও করি, মানে যখন বাড়িতে আমি আসি এবং কন্টিনিউয়াসলি যদি রান্না করি, বাড়িতে ধরো লোকজন বেশি থাকে, তখন যখন অনেকক্ষণ ধরে রান্না করা হয় তখন কিন্তু একটা হিটে বা ওই তেলে আমাদের স্কিনের উপর একটু ছোট ছোট র্যাশ হয়ে যায়। এটা আমিও জানি এবং আমিও মানি। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, রান্না করার পরে কিন্তু অনেকে হয় কি স্নান করে রান্না করতে গেল, কিন্তু তোমরা স্নান করে রান্না করতে গেলেও রান্না করার পর ফেস ওয়াশ করে নেবে, কারণ রান্না করার সময় প্রচুর তেল, ওই গরমটা মুখের মধ্যে লাগে, তো এটা আমাদের ঘাম হয়, এটা অ্যাভয়েড করার জন্য। আদারওয়াইজ নইলে কি হয়, ওটা যদি থেকে যায় তখন কিন্তু ছোট ছোট মানে অ্যাকনের সমস্যা হতে পারে। তো রান্না করার পরে অবশ্যই মুখটা ধুয়ে নেবে। মুখ যদি না ধুয়ে নাও তাহলে কিন্তু মানে একটুখানি সমস্যা হবে। এনার্জেটিক থাকি কিভাবে? এনার্জি আছে, আমার প্রচুর এনার্জি আছে, কাজের প্রতি প্রচুর এনার্জি আছে এবং ফ্যামিলি রিলেটেডও প্রচুর এনার্জি আছে। মানে তুমি আমাকে সারাদিন কিছু না কিছু করতে বলো, আই ক্যান ডু দ্যাট। বা আমি যদি কোনো দিন যদি এরকম হয় যে আমার আজকে কোনো কাজ নেই, আমি চুপচাপ শুয়ে থাকবো, আমি পারি না, মানে এটা আমার অভ্যেসের মধ্যেই নেই। তো বাস মানে এটা আমার বর্ন কোয়ালিটি বলতে পারো, বা হয়তো আই এম বিল্ট লাইক দ্যাট। তো এনার্জি তো রয়েছে। এটা কি শুধু ক্যামেরা এডিটিং নাকি সত্যি এরম স্কিন? প্রথমত এটা আমি বলে দিই যে আমি যে ভিডিওটা করছি সেটা আইফোন 16 প্রো ম্যাক্সে এখন, এবং এখানে কোনো আর্টিফিশিয়াল লাইট নেই। এখন একটা ছোট জানালা খোলা আছে, যেটা আমি তোমাদের আগেও বলেছি যে একটা সোর্স অফ লাইট যদি থাকে, ন্যাচারাল লাইট, তো সেই লাইটের সামনে বসে ভিডিও করলে লাইটটা খুব ভালো আসে। তো আমার সামনে একটা ছোট্ট লাইট মানে জানালা খোলা আছে যেখান থেকে ন্যাচারাল সোর্স অফ লাইট আসছে, এবং আমার ঘরে ছোট ছোট ইয়েলো লাইটস দেওয়া আছে যেগুলো ফল সিলিংয়ে আর কি রয়েছে। তো এটাই হলো লাইট। এবং স্কিন যদি বলো কোনো এডিটিং, তো দিস ইজ মাই স্কিন। এখানেও একটা দেখতে পাবে, এটা মশা কামড়েছে আজকে। তো দিস ইজ মাই স্কিন, মানে এটা নয় যে এটা এডিট করা স্কিন। আমি সত্যি বলতে স্কিনে যে এডিট হয়, রিটাচ হয়, এটা আমি আমার কোনো ভিডিওতে, আমার যতগুলো ভিডিও দেখবে যেগুলো আমি শ্যুট করি সেগুলোতে কোনো রকম আমি না, ইভেন আমি শ্যুট করলেও না, মানে আমি যখন প্রফেশনালিও কাউকে দিয়ে শ্যুট করাই, আমি তাদেরকে স্ট্রিক্টলি বলি যে স্কিনের উপর কোনো রিটাচ করবে না, কারণ আমার পার্সোনালি ন্যাচারাল স্কিনটা ভালো লাগে। রিটাচ স্কিনে স্মুথনেসটা বেশি আসে, তো আমার ভালো লাগে না। এটা যেটা দেখছো সেটা আমার ন্যাচারাল স্কিন। ন্যাচারাল স্কিনটা বাই গড গ্রেস আমার মোটামুটি ভালো আছে এখন, কারণ আমি খুব মেনটেনড আর কি থাকি। ক্রিম লাগানো বা ফেস ওয়াশ করা বা এভরিথিং উইচ ইজ মানে নিডেড, আমি সেটা আমার মোটামুটি স্কিন রুটিনে ফলো করি, স্কিন কেয়ার রুটিনে, এবং ডায়েটেও সেটা ফলো করার চেষ্টা করি, যে কারণে হয়তো স্কিনটা মোটামুটি আমার এখনও ভালো আছে। অ্যান্ড কোনো রকম স্কিন এডিটিং নেই। অনেকে বলে এডিট করলেই এরকম হওয়া যায়, হয়তো হওয়া যায়, আমার জানা নেই, কিন্তু আমার ভিডিওতে কোনো রকম স্কিনের উপর এডিটিং করা থাকে না, আমি জানিও না সেসব এডিটিং। আমি খুব সামান্য এডিট করতে পারি এবং সেটাতেই আমার চলে যায়। অ্যান্ড যদি আরেকটু বলো যে না এত গ্লো কী করে, তো হয়তো মেবি লিটল বিট অফ মেকআপ, বিকজ আমি এখন বর্তমানে একটু কনসিলার ইউজ করেছিলাম বসার আগে, একটু ব্লাশ ইউজ করেছিলাম, তো একটু কাজল পরেছি, তো এই ছোট ছোট স্মল থিংস করেছিলাম, তো মেবি সেই মেকআপটার জন্য গ্লোটা আরও বেশি আসছে। বাট ন্যাচারালি তোমরা আগেও আমার অনেক ভিডিও দেখে হবে, ন্যাচারাল স্কিন দেখে হবে, তো ন্যাচারালি মাই স্কিন ইজ লাইক দ্যাট, ইট ইজ নট এডিটেড। তো দ্যাটস অল, আজকে এত দূর পর্যন্তই থাকুক। তোমাদের সাথে অনেক দিন পরে একটা কিউএনএ সেশন করে আমারও খুব ভালো লাগলো। তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা এই ভিডিওটাতে সেই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো আমাকে। আমি যদি মনে হয় যে এগুলো আনসার করার মতো, তাহলে আমার নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি সেগুলোর আনসার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।